নমস্কার। আপনারা দেখছেন রূপান্তর দ্য জনাদেশ শো। আর আমি রূপান্ত চ্যাটার্জি। আর আমার সঙ্গে আছেন মিস্টার মৃণাল চ্যাটার্জি, আমার বাবা। আর আজকের এই চ্যানেলের থ্রু আমরা খালি পলিটিক্স নিয়ে হয়তো কথা বলবো না, কিন্তু আমরা রিয়েল ইস্যুস, আমাদের এই দেশের জনাদেশের ব্যাপারে কথা বলবো। তো বাবা, আমরা অনেক আলোচনা করি, আমি আর তুমি, বা আমাদের বাড়িতে অনেক ডাইনিং টেবিলে অনেক রকম অনেক বিষয় নিয়ে আলোচনা হয়, রাইট? তো আমি জানতে চাইছি যে আমরা ইউজুয়ালি অনেক পলিটিক্যাল বিষয় নিয়েও চর্চা করতে থাকি, কিন্তু আমি তোমাকে এটা কখনো জিজ্ঞেস করিনি যে ধরে নাও আজকে আমাদের ডে টু ডে লাইফ আমরা যেটা লিভ করছি, তো এই ডে টু ডে লাইফে আমরা যখন সকালবেলা ঘুম থেকে উঠছি আর রাত্রিবেলা ঘুমাতে যাচ্ছি দিনের শেষে, এই পুরো টাইম স্প্যানটা যেটা আমাদের লাইফে আছে, এই টাইম স্প্যানের মধ্যে পলিটিক্স আমাদের কি করে গভর্ন করছে রোজ, যে এই সোসাইটিতে আমরা যে কাজে যাচ্ছি, কিছু পড়ছি, কিছু খাচ্ছি, সব কিছুই যা করছি ডে টু ডে লাইফে, এইসব মধ্যে পলিটিক্স কোথায় রয়েছে আর পলিটিক্সটা অ্যাকচুয়ালি কি? এটা এক কথায় তো জিনিসটা বলে দেওয়া যায় না, কিন্তু এটা একটু ডেসক্রাইব করতে হয়। যেমন আমাদের ডে টু ডে লাইফে রাজনীতি কিভাবে প্রভাব বিস্তার করে ফেলেছে। একটা সিম্পল উদাহরণ দিই। সাধারণ মানুষ নর্মালি আমরা এটা বুঝতেই পারি না, যেটা একদিন সন্ধেবেলা আমাদের দেশের প্রধানমন্ত্রী বললেন কাল সকাল থেকে 500 টাকার নোট বাতিল করা হলো। আমরা সাধারণ মানুষ, আমরা এইসব নিয়ে কখনো মাথা ঘামাইনি। প্রধানমন্ত্রী বললেন, পরের দিন সকালবেলা আমরা দেখলাম যে আমার কাছে যে কটা 500 বা 1000 টাকার নোট আছে সেগুলোর আর বিনিময় মূল্য হারিয়ে গেছে। কারেক্ট, হ্যাঁ। পলিটিক্সের সাথে আমার কোনো সম্পর্ক নেই, কিন্তু এটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত আমাকে একদম পুরো নাড়িয়ে দিল, বা ঠিক এরকমই একদিন সন্ধ্যাবেলায় প্রধানমন্ত্রী বললেন কালকে থেকে সারা দেশে লকডাউন করে দেওয়া হয়েছে, ওই কোভিডের সময়। এসব কাল সকাল থেকে কেউ আর বাড়ি থেকে বেরোবেন না, সবাই বাড়িতে থাকবে। আমাদের কাছে কোনো প্রিপারেশন ছিল না। প্রচুর মানুষের কাছে যারা ডে টু ডে লাইফে উপার্জন করে খাওয়া দাওয়া করে, তাদের জীবন ধারণ করে, হঠাৎ সে জানলো কাল সকাল থেকে সে বাড়ি থেকে বেরোতে পারবে না। সে কিভাবে উপার্জন করবে? তার আগের মুহূর্ত পর্যন্ত, আগের দিনে সে জানতো না আগামী দিন এরম একটা হচ্ছে। এইগুলো হচ্ছে মানুষের ডে টু ডে জীবনের মধ্যে রাজনীতি কিভাবে রয়েছে সেটা বোঝার জন্য দুটো ভালো উদাহরণ, এরকম অসংখ্য উদাহরণ দেওয়া যায়। তাহলে রাজনীতিটা কি? এক কথায় তো রাজনীতি বলতে আমরা বুঝি রাজা যে নীতি নিয়ে তার শাসন চালায় সেটাই রাজনীতি। কিন্তু রাজা যে নিয়ম নীতিটা নিয়ে শাসন চালায় সেটা কিন্তু প্রজাদের জন্য। আজকে আমাদের দেশে গণতন্ত্রে রাজা প্রজা বলে কিছু হয় না। একজন শাসক, একটা শাসক গোষ্ঠী হয়, একজন শাসক হয় না, শাসক গোষ্ঠী হয়। আর আমরা হচ্ছি সেই দেশের, আমরা হচ্ছি জনগণ, আমরা সাধারণ জনগণ। সাধারণ জনগণ, আমাদের সাধারণ জনগণের জীবন ধারণ করার জন্য সরকারি কিছু নিয়ম কানুন বেঁধে দেওয়া হয়েছে, যে গভর্নমেন্ট পলিসি যেগুলো হোয়াট টু ডু আর হোয়াট নট টু ডু, কি করতে পারবো কি করতে পারবো না। সেটা দেশের যেমন একটা সংবিধান আছে, সংবিধান থেকে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারি যে একজন আমরা যে নাগরিক, তাদের অধিকারের জায়গাটা যেমন আছে তেমন রেসপন্সিবিলিটির জায়গাটাও আছে। যে আমি একজন অধিকার যখন আমার আছে তখন আমার কিছু রেসপন্সিবিলিটিও আছে। তো রাজনীতি এই অধিকার, এই রেসপন্সিবিলিটি, এগুলো আমাদের মধ্যে জাগ্রত করে। আর যে যখন ক্ষমতায় আসে, যেমন ক্ষমতায় আসে মানে কি, দেশের সাধারণ মানুষই তারা ঠিক করবে কাকে ক্ষমতায় বসাবে। সংখ্যাগরিষ্ঠ মানুষ যাকে চাইবে, যে দলকে চাইবে বা যে ব্যক্তিকে চাইবে, সেই মানে দেশ শাসন করবে বা রাজ্য শাসন করবে। তো এইখানে এই যে ডে টু ডে মানুষের জীবনে কিভাবে চলবে কিভাবে না চলবে, এই সমস্ত জিনিসটা যে নীতিগুলো নিয়ে ফ্রেম হয়ে যায়, সেটাই রাজনীতি।
মানে রাজনীতিটা হচ্ছে যে একটা তৈরি করা হলো একটা আইন, যে কোনো একটা আইন তৈরি করা হলো। আইনটা একজন কেউ ভাবলো যে এটা এরকম একটা আইন হতে পারে, সঙ্গে সঙ্গে তার একটা ফ্রেমওয়ার্ক হলো আইনটার মধ্যে কি থাকবে কি থাকবে না, এবং মানুষ কিভাবে সেটাকে মানুষের ওপর প্রভাব পড়বে পড়বে না। তো এটা যখন একটা আইন যখন একবার তৈরি করে দেওয়া হলো, তখন সেই আইনটা ঠিক মতন মানা হচ্ছে কিনা সেটা দেখার জন্য একটা প্রশাসন থাকে। সেই প্রশাসনটা যখন কাজ করে আমাদের ব্যক্তিগত জীবনে, সেই নীতিগুলোকে, যে নীতিগুলোকে আইনের মাধ্যমে নিয়ে আসা হয়েছে, যে এই নীতি আইনে পাশ করে দিয়েছে, সেইটাকেই আমরা বলি রাজের, ওটা হচ্ছে রাজ, মানে নর্মালি আগেকার দিনে যে রাজারা ছিল সেই জন্য ওটা রাজ কথাটা রয়ে গেছে। তো ওটাকে শাসকের নীতি, আজকে যে রাজনীতির জায়গায় আমি বলতে পারি শাসকের নীতি, শাসক একটা নীতি নিল, সে ইন্ট্রোডিউস করে দিল সেই নীতিটাকে, যে এইভাবে এবার থেকে সবাইকে সবকিছু করতে হবে। সে শাসক সংখ্যাগরিষ্ঠের যেহেতু মতে সে শাসন ক্ষমতায় এসছে, তো আমাদের যতক্ষণ সে থাকবে ক্ষমতায় ততক্ষণ তাদের এই নীতিগুলো আমাদের উপর আসবে, এবং আমরা হয়তো কোনোটাকে মেনে নেবো কোনটাকে মেনে নেবো না। যদি আমাদের কোনো এ বিষয়ে বক্তব্য থাকে আমরা সেটা বলার মতন আমাদের অধিকার আছে, তেমনি আবার তারা যদি সঠিক কিছু বলে সেটা মেনে নেওয়াও আমাদের রেসপন্সিবিলিটি আছে। তো এই পুরো বিষয়টাই হচ্ছে রাজনীতি। তো আমি নেক্সট প্রশ্নতে মুভ অন করছি। আমাদের সোসাইটির যেমনি ধরে নাও অনেকজনই পলিটিক্যালি অ্যাওয়্যার থাকে, আবার অনেকজনই পলিটিক্যাল আনঅ্যাওয়্যারও থাকে। তো ধরে না, আর এই দুটো সেকশনের মধ্যে একটা সার্টেন পার্সেন্টেজ আছে হু সে দ্যাট দে আর এ পলিটিক্যাল। আর আমার মনে হয় যে যারা এই বিষয়টা নিয়ে খুব একটা চর্চা করেন, যে পলিটিক্সে খুব একটা চর্চা করে না, তারা একটা সার্টেন প্রিভিলেজ থেকে আসছে। আর ওই প্রিভিলেজে তাদের অনেক বেটার অপশন থাকে। ধরে নাও তুমি হেলথ কেয়ার বলো বা এডুকেশন বলো, বা তাদের ডে টু ডে লাইফ ইজ কাইন্ড অফ আ লাক্সারি ইন আ ওয়ে, অ্যান্ড যেটা গরিব মানুষের যেটা হয় না। তো যারা এ পলিটিক্যাল এখনের সোসাইটিতে, এখন আমরা যে কান্ট্রিতে রয়েছি, আমরা যে স্টেটে রয়েছি বা আমরা যে শহরে রয়েছি, এই শহরে থেকে এই পলিটিক্যাল হওয়া আর না হওয়ার ডিফারেন্সটা কি? না, অ্যাকচুয়ালি কথা হচ্ছে আপলিটিক্যাল কথাটার যে ডেফিনেশন, সেটা হচ্ছে একজন মানুষ সে মনে করছে তার সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই, বা সে রাজনীতির সাথে তার কিছু যায় আসে না, সে রাজনীতিতে নেই, সেই জন্য সে বলে আমি আপলিটিক্যাল পার্সন। কিন্তু সেটা নয়, কখনোই হয় না। তার কারণ হচ্ছে আমি একজন ব্যক্তি, আমি স্বাধীন একজন ব্যক্তি, কিন্তু আমি সমস্ত সময় আমি যে দেশে রয়েছি সেই দেশের একটা নিয়ম আছে, যেটাকে আমরা নর্মালি বলি সংবিধান, যেটা দিয়ে ভারত যেদিনকে স্বাধীনতা পেল তারপর একটা সংবিধান হলো, সেই সংবিধানে আমাকে, সেই সংবিধানের পেরিফেরির মধ্যেই আমাকে জীবন কাটাতে হবে। আমি আপলিটিক্যাল পার্সন, তার মানে আমি একজন ব্যক্তি, আমি যা ইচ্ছা তাই করতে পারি না, কারেক্ট, যা ইচ্ছা তাই করতে পারি না। কিন্তু যে প্রশ্নটা তুই করছিস সেটা একদম সত্যি কথা, যারা একটু অ্যাফ্লুয়েন্ট হয়, পয়সা কড়িটা যাদের কাছে একটু বেশি থাকে, তারা অনেক বেশি কিছু জিনিসের সুবিধা পায়। তুই যেটা বলছিস প্রিভিলেজড, এই মানে কথাটা শুধু প্রিভিলেজ নয়, সে তো তার নিজের যোগ্যতায় হয়তো সে ওই জায়গাটায় পৌঁছেছে, সে উপার্জন করছে এবং তার উপার্জনে সে নিজেকে ভালোভাবে জীবন ধারণ করতে আমরা যেটা বুঝি, হ্যাঁ, সেই জীবন ধারণটা সে করছে। মানে আমি খাওয়া পড়ার ব্যাপারটা বলছি, খাওয়া পড়া থাকাটা বলছি, বাকিগুলো বলছি না। এই যে ব্যাপারটা, এই ব্যাপারটার মধ্যে সে মনে করছে যে এর মধ্যে পলিটিক্স কোথায়, এর মধ্যে রাজনীতি কোথায়, আমি তো আমার জীবন করছি, আমি 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 একজন স্বাধীন মানুষ, আমি স্বাধীন চিন্তা ভাবনা করি, স্বাধীনভাবে কাজ করি, আমি উপার্জন করি, আমার জীবন ধারণের জন্য যা যা করা সেগুলো আমি করি, তো এখানে তো পলিটিক্স নেই। আসলে ব্যাপারটা তা নয়, আসলে ব্যাপারটা তা নয়। প্রতিটা জিনিসের মধ্যেই রাজনীতি আছে। রাজনীতি হচ্ছে, যেমন আমি একটু একটা সিম্পল বলি, ধর তুই একটু বললি এটা কেউ, তুমি বাসে উঠছো না গাড়িতে যাচ্ছ, আমি যে গাড়িটা চালাই স্বভাবত আমরা নর্মালি সাধারণভাবে আমরা সব পেট্রোল বা ডিজেলের গাড়ি চলি, তা আমি পেট্রোল পাম্পে গেলে টাকা দিলে আমি পেট্রোল পেয়ে যাই। গতকাল আমি একটা পেট্রোল কিনেছিলাম, যে পেট্রোলের দাম ছিল ৭৪ টাকা। গতকাল বলতে আমি কয়েক বছর আগে বলছি। আজকে আমি যখন পেট্রোল কিনতে যাচ্ছি পেট্রোলের দাম ১০৫ টাকা। আমি পলিটিক্স আমার মধ্যে কিছু যায় আসে না, আমি রাজনীতির মধ্যে নেই,
কিন্তু এই সিদ্ধান্তটা আমি করিনি কবে আমি 74 টাকায় কিনবো আর কবে আমি 105 টাকায় কিনবো। 74 টাকায় কেন কিনেছি আর 105 টাকায় কেন কিনছি, এর পেছনে যাই যুক্তি থাকুক, সিদ্ধান্তটা নিয়েছে একটা প্রশাসন। সেই প্রশাসন ওই সিদ্ধান্তটা নিয়ে বলে দিয়েছে যে আগামীকাল সকাল থেকে পেট্রোলের দাম এত হলো, আমি যদি সেই পেট্রোলটা কিনতে চাই তাহলে আমাকে ওই দামটাই দিতে হবে। তো জীবনের প্রতিটাই মুহূর্তগুলো, এসেনশিয়াল আইটেমগুলো যেগুলো আছে, আজকে আমাদের ইলেকট্রিসিটির কস্ট ঠিক করে দেওয়া হয়, পার ইউনিট কস্ট কত হয়। যখনই মনে হবে খরচা বাড়বে, আমার কাছ থেকে জিজ্ঞেস করবে না যে আমরা 10 টাকা বাড়াবো কি 10 টাকা কমাবো। 10 টাকা বাড়ানো হয়েছে, এবার থেকে তোমাকে 10 টাকা দিতে হবে। 2 টাকা কমানো হয়েছে, এবার থেকে তুমি 2 টাকা কম দিলেও চলবে, কিন্তু 10 টাকা বাড়া 2 টাকা কমা কোনোটাই আমি সিদ্ধান্ত নিচ্ছি না। কারেক্ট। তো প্রতিটা মানুষের জীবনে প্রতিটা মুহূর্তে রাজনীতির দ্বারাই নিয়ন্ত্রিত, সেটা আমরা স্বীকার করি আর না করি। তো বেসিক্যালি যারা নিজেদের এই পলিটিক্যাল বলে আজকের সোসাইটিতে, আই থিঙ্ক তাদের তুমি এখন যেটা আমাকে বোঝালে, তাদের ডে টু ডে লাইফে স্ট্রাগলস খুব কম হয়। কারেক্ট। একটা দিক দিয়ে অমনি দেখা যায় বিকজ দে আর কামিং ফ্রম সার্টেন প্রিভিলেজ, তাদের ডে টু ডে লাইফে স্ট্রাগলস কম হয়। ধরে না কোনো একটা এক্সাম্পল দেয়, একটা ফ্যামিলি যারা হয়তো ফাইন্যান্সিয়ালি স্টেবল অ্যান্ড দে ডোন্ট থিঙ্ক টোয়াইস বিফোর দে, ধরো তারা কোনো মার্কেটে গিয়ে কোনো একটা জিনিসপত্র কিছু মাসের মালই নিচ্ছে, হয়তো তারা হয়তো চাল ডালের থেকেও বেশি কোনো ফ্যান্সি স্ন্যাক্স নিল, বা কোনো একটা ভালো টুথপেস্ট নিল, বা তারা ভালো একটা টাওয়েল পারচেস করলো। একটা নর্মাল পার্সন যে ফাইন্যান্সিয়ালি অত স্টেবল না, আমার মনে হয় সে নিজের ক্যালকুলেশন ঘরের থেকে করে যায় যে আজকে আমার কাছে এতখানি টাকা আছে খরচা করার জন্য, আর আমি এই এই জিনিসগুলো আমি কিনতে পারি। তো হোয়াট ডু ইউ থিঙ্ক কি এই ডিফারেন্সটা আমরা কতটা গ্যাপ কমাতে পারি জাস্ট বাই বিং পলিটিক্যালি অ্যাওয়্যার? না, এখানে একটা কথা বলি, আমাদের একটা খুব, আমি মনে করি এটা আমার ব্যক্তিগত, সবার মত নাও হতে পারে, যে আমরা ধরে নিই যে গরিব মানুষ এবং অর্থবান মানুষ, কারেক্ট, যদি দুভাগে আমরা দেখি, মাঝখানে আরো একটা ভাগ আছে। কিন্তু অর্থবান মানুষরা ইচ্ছা করলে অনেক কিছু করতে পারে, গরিব মানুষরা করতে পারে না। একটা মানুষ অর্থবান হওয়াটা কোনো অন্যায় নয়। সে অর্থবান হয়েছে যদি দেখা যায় কিভাবে, তাহলে দেখা যাবে দুরকম ভাবে মানুষ অর্থবান হয়। একটা হচ্ছে বংশ পরম্পরায় তারা অর্থবান, তার মানে তারা জেনারেশন ব্যাপী তারা যে কাজগুলো করে যাচ্ছে তাতে তারা নিয়মিত অর্থ উপার্জন করে গেছে, এই জন্য তারা অ্যাফ্লুয়েন্টলি জীবন কাটিয়ে গেছে। আরেক ধরনের হচ্ছে যে এতটা অ্যাফ্লুয়েন্ট ছিল না, সে তার নিজের যোগ্যতাটাকে অনেক বাড়িয়ে নিয়েছে, বাড়িয়ে সে উপার্জনের ক্ষমতাও বেড়ে গেছে তার, যেহেতু যোগ্যতা বেড়েছে। এবার একটা যোগ্য মানুষ সে যখন মনে করে যে আমি যা উপার্জন করি সেই দিয়ে আমি বেসিক নিডের ওপরেও কিছু নিড না থাকলেও আমি সেটা নিতে পারি। যেমন ধর আমার ভালো লাগার একটা সিনেমা আমি দেখতে যাব, আমরা দেখবি একটা সিনেমা হলে তুই যখন যাস তখন একদম মানে আজকের যে সিনেমা হলগুলো ইয়ে মল টলে যেগুলো হয়, একজন লোক একদম সামনে বসে আছে, আর একজন লোক একদম পেছন দিকে, সে বসে নেই, সে বোধহয় শুয়ে আছে, সে শুয়ে আছে। সিনেমাটা কিন্তু একটাই, হলটা ওই একটাই। সামনে যে লোকটা বসে আছে তার অ্যাফোর্ডেবল ক্যাপাসিটি হচ্ছে ধর 200 টাকা, সে গিয়ে দেখেছে ওটা 200 টাকার একটা টিকিট আছে, কিন্তু আমাকে স্ক্রিনের সামনে বসতে হবে। আর যে লোকটা শুয়ে আছে সে গিয়ে দেখলো ওটা 600 টাকা দিয়ে একটা টিকিট আছে, যেটা আমি শুয়ে শুয়ে দেখতে পাবো। ইজ গট মোর কমফর্ট বেসিক্যালি। হ্যাঁ, তো অর্থবান লোক নিজের যোগ্যতায় অর্থ কামায় এবং সে অ্যাফোর্ড করতে পারে, এর মধ্যে কোনো কিছু ভুল নয়, কিছু অন্যায় নয়। কোথায় অন্যায় হয়ে যাবে? আমি অর্থবান লোক, আমি কোন একটা কাজ করি, আমার কাছে কিছু লোক কাজ করে, ধরো আমি একজন এমপ্লয়ার, আমার কিছু এমপ্লয়ি আছে, আমি যথেষ্ট ভালো উপার্জন করি, কিন্তু আমি নিজে জানি যে এরকম বেশিরভাগ লোকই নয়, কিছু লোক এরকম আছে, যে আমি নিজে জানি যে আমি যে এমপ্লয়িকে যে অর্থটা দিচ্ছি
সেটা একটা জীবন ধারণ করার জন্য যথেষ্ট নয়। কিন্তু আমার কাছে অনেক বেশি উদ্বৃত্ত থাকে। আমার উদ্বৃত্ত থাকা সত্ত্বেও আমি তাদের যতটুকু পাওয়ার উচিত সেটা দিচ্ছি না। এখান থেকে এই ক্লাস স্ট্রাগলটা শুরু হয়। কেউ মনে করে উই আর ডিপ্রাইভ, আর কেউ মনে করে যে আমি তো কোনো ডিপ্রাইভ ওদের কোনো ডিপ্রাইভ করছি না। আমি আমার ক্ষমতায় ব্যবসা করছি, ও আমার কাছে কাজ করছে, ওর যদি আমার কাজে পছন্দ নয়, আমার রেমুনারেশন পছন্দ, ও অন্য জায়গায় কাজ করবে। আমরা এই যে ভাবনাগুলো আছে, এই ভাবনাটার জন্য অনেক সময় এই যে প্রশ্নটা তুই করলে এটা হয় যে অ্যাফ্লুয়েন্ট ক্লাসকে দেখলে মনে হয় যে কিন্তু ওরা পারে বেশি করতে। কিন্তু তোমার মনে হয় যে এই যে তুমি অ্যাফ্লুয়েন্ট ক্লাসের কথা বলছো, তারা, আমি সবার কথা বলছি না, একটা সার্টেন পার্সেন্টেজ থাকে যারা একটু ভয়েতে থাকে, বিকজ ইউজুয়ালি তারা দেখবে, আমি যেটা লক্ষ্য করে দেখেছি ইউজুয়ালি, যে তারা যখন তাদের কমফর্ট ডিসকমফর্ট হয়ে যাচ্ছে, দ্যাটস ওয়েন দে রেজ দেয়ার ভয়েস, যে আমাদের সাথে কিছু ভুল হচ্ছে, সেটা তুমি গভর্নমেন্ট থেকে বলো বা আশেপাশে সোসাইটির কোনো পলিসি থেকে, যে কোনো হিসাবে বলো। তো তাদের যখন ডেইলি লাইফের যে কমফর্টটা হালকা তাদের থেকে নিয়ে নাও, তখন তাদের আনকমফোর্টেবল শুরু হয়ে যায়। বাট মেজরিটি অফ দ্য টাইম তাদের লাইফ স্প্যানে, যারা অলরেডি তুমি যে জেনারেশনাল ওয়েলথের কথা বলছো, তারা ওই কমফর্টে থেকে থেকে এতটা অভ্যস্ত যে যখন তাদের কমফর্ট জোনের বাইরে যারা আনকমফোর্টেবল থাকে, তাদের লাইফে অনেক কিছু যখন ইম্প্যাক্ট করে, তাদের ডেইলি স্ট্রাগলস থাকে যেগুলো, তখন তারা সাইলেন্ট থাকে। তো এই কথাটায় তোমার কি মনে, হাউ হাউ ক্যান আ সোসাইটি চেঞ্জ দিস থট? না, এখানে একটা কথা বলি, এটা তুই আমি এভরিবডি আমরা একটা এই এই ব্যবস্থাটার মধ্যে বা এই কমফোর্ট জোনের মধ্যে থাকি। কারেক্ট। একজন গরিব মানুষ, আমি যদি ধরে নিই, আমরা যাদের যেটা গরিব বলি, একজন গরিব মানুষ তার প্রত্যেকদিন জীবনে সে মনে করে সে যদি দুপুরবেলা ডাল ভাত আলু সেদ্ধটা পেলো বা একটা সবজি পেলো, কি কখনো একটা মাছ পেলো, সে তাতেই মনে করছে এটা তার জীবনে কমফোর্ট, বেশ ভালোভাবে। সে হয়তো একটা মাটিতে বসে একটা অ্যালুমিনিয়ামের থালায় বসে সে ভাতটা খাচ্ছে, আর সে সেটাকে মনে করছে এটাই কমফোর্ট। এইবার সে যেদিনকে ভাতটা পেল না, উপার্জন করতে ভাতটা পেল না, সেদিনকে তার মনে হলো যে তার জন্য ওটা ডিসকমফোর্ট হয়ে গেল। ঠিক আছে? একজন অর্থবান মানুষের ক্ষেত্রেও তাই। তুই যেটা বলছিস, যখন তারা খুব ভালোভাবে থাকে তখন তারা বাকি ব্যাপারগুলো অত ভাবে না, কারণ ভাবার তো দরকার নেই, আমার তো চলছে, বেশ ভালোভাবেই চলছে। এটা হিউম্যান সাইকোলজি। আমি তো ভালোভাবেই চলছে, আমার এত চিন্তা করার কি আছে? যাদের চিন্তা করে তারা করবে, এটা বলে লোকে বা ভাবে লোকে। যেদিনকে তুই বলছিস, যেদিনকে তার ওই কমফোর্ট জোনেরটাই হয়, তখন সে বলতে আরম্ভ করে, সে তার ভয়েসটা রেজ করতে হবে। কেন করে? তার কারণ হচ্ছে সে অভ্যস্ত হয়ে পড়েছে কমফোর্টের মধ্যে। এইবার সে ওই কমফোর্টে থাকাকালীন সে একবারও ভাবেনি যে আমি যে কমফোর্টটার মধ্যে রয়েছি আর আশেপাশে যে জায়গাটা আমি দেখছি ডিসকমফোর্ট আছে, সেটা আমাকে কোনো রকম ভাবে উদ্বিগ্ন করছে না। একবার যদি এটা ভাবতো যে আমার এই কমফোর্ট জোনটা যেদিনকে নষ্ট হয়ে যেতে পারে, তার জন্য আগেই আমাকে কি কি করা উচিত আমার, সেটা যদি আগে ভেবে নিত, তাহলে যেদিনকে তার এই ডিসকমফোর্ট এলাকায় চলে যাচ্ছে, সেদিনকে তার কিন্তু রেজটা ভয়েস করতো না। ওর জন্য আগেই ভয়েসটা রেজ করা উচিত যে আমার কিছু হচ্ছে না, আমার সমাজের মধ্যে অনেকের অসুবিধা হচ্ছে, আমি ভাবছি আমি তো ভালো আছি। কোনো মানুষ ব্যক্তিগতভাবে একা নিজের পরিবার নিয়ে ভালো থাকতে পারে না যদি না তার পারিপার্শ্বিক সিচুয়েশনটা সবাই মিলে ভালো থাকে। আমি একটা ভীষণ একটা খারাপ জায়গায়, খুব ভালো জায়গায়, একটা ছোট উদাহরণ দিই। এই যে রিসেন্ট যে যুদ্ধগুলো হয়ে গেল আর কি, আমাদের গাজা স্ট্রিপে যেভাবে ইসরায়েল ধ্বংস করে চলে গেল, যেদিনকে ইসরায়েলের এরমভাবে ধ্বংস করছিল গাজাকে, সেদিনকে ইসরায়েলের যারা অধিবাসী আছেন বা সিটিজেন্স ছিল, তারা কিন্তু এটা নিয়ে কোনো কথা বলেন। তাদের দেশ একটা অন্যায় করছে, করে আরেকটা দেশে আপামর জনগণের ওপর ভীষণ একটা মানে অত্যাচার নামিয়ে এনেছে। ছোট ছোট শিশু জানতে পারছে না কেন তাকে এই আঘাত করা হলো। সেদিনকে কিন্তু এই ইসরায়েলের লোকগুলো কোনো কনসাসনেস দেখায়নি যে তার যে শাসক তাকে বিরোধিতা করে না, আমরা করতে দেব না, আমরা এটা করতে দেব না, তুমি এটা অন্যায় করছো, বলেনি।
যেদিনকে ইরান গিয়ে ওখানে অ্যাটাক বম করলো, করলো, হ্যাঁ। মিসাইল ফেলতে আরম্ভ করলো, তখন তারা প্রথম ফিল করলো যে আরে বাবা এটা এবার আমাদের ওপর হচ্ছে। মানে আমরা এতদিন খুব They're on the আনন্দ other side পাচ্ছিলাম, basically, correct. আমরা আমরা আনন্দ পাচ্ছিলাম কেন, আমরা আমাদের যাদের শত্রু মনে করি তাদের ক্ষতি হচ্ছে। যেদিনকে আমার ওপর ক্ষতি আরম্ভ হলো, সেদিনকে আমি গিয়ে বলছি যে স্টপ ওয়ার, আমরা এটা চাইছিলাম না, আমরা এটা চাই না, তোমরা যুদ্ধ বন্ধ করো। প্রতিটা মানুষের না এই কমফোর্ট ডিসকমফোর্ট জোনগুলো এরকম, মানে যতক্ষণ আমি অন্যকে দেখছি আমি ফিল করছি না, যেনকে আমার ওপর এসে যায় সেনকে আমি এটা ফিল করি। আর এই ফিলিংসের মধ্যেই তখনই লোক ভয়েসটা তোলে যখন সে ডিসকমফোর্ট জোনে পৌঁছে যায়। কারেক্ট। তো এটারই কন্টিনিউশনে এই যে তুমি যখন বললে যে একটা মানুষের কখনো একা কমফোর্টেবল থাকতে হবে, তার আশেপাশের এনভায়রনমেন্টটাকে তাকে নিজের মতন করে ভালো করে আরো তুলে নিতে হয়। তো ধরো যখন সিএ এনআরসি প্রোটেস্ট হলো বা ধরো ফার্মার্স প্রোটেস্ট হলো, তখন ফর আ পার্সন লাইক ইউ অ্যান্ড মি, যারা ধরো কলকাতায় মতন একটা বাড়িতে বসে আছি, টিভিতে বলো বা আমাদের ল্যাপটপে বলো, ফোনে বলো, যখন এই প্রোটেস্টগুলো দেখছি, বা ধরো আমরা যখন পার্টিসিপেশন করলাম ওটা তো আলাদা ব্যাপার, বাট অ্যাজ এ নর্মাল পার্সন আমরা যখন এই প্রোটেস্টগুলো দেখছি, তখন আমি ধরো পলিটিক্যালি অ্যাওয়্যার হলাম না হলাম, এই প্রোটেস্টগুলো আমাকে আমার ডেলি লাইফে কি করে ইম্প্যাক্ট করছে, যে এই কয়েকটা পলিসি আমার গভর্নমেন্ট এনেছে, তার বিরুদ্ধে অনেক জনগণ ওইটার ব্যাপারে প্রোটেস্ট করছে, কেন কি তাদের মনে হয়েছে এই পলিসিটা তাদের এফেক্ট করতে পারে। তো এই প্রোটেস্টের কারণটা কি হয়? না, এটার পেছনে একটা পরিষ্কার যেটা থাকে, যা এনআরসি নিয়ে বলছি, সিএএনআরসিটা কারা নিয়ে এলো, তাদের অবজেক্টিভটা কি ছিল সিএএনআরসি আনার? খুব স্বাভাবিকভাবে দেখতে গেলে একটা দেশে যত মানুষ আছেন তাদের একটা নির্দিষ্ট পঞ্জি থাকা উচিত, নাম ঠিকানা তার পরিচয় নিয়ে, সে একজন ব্যক্তি, সে এই দেশের নাগরিক, এই পরিচয় আছে। এই যে পরিচয়, এটা কিন্তু আমাদের দীর্ঘদিন ধরে রয়েছে। তোরা তখন জন্মাসনি, আমাদের প্রথম পরিচয় আমরা দিতাম যখন, আমাদের পরিচয়টা থাকতো রেশন কার্ডে। আচ্ছা, প্রথম কিন্তু মানুষের পরিচয় আমরা যেভাবে দেখেছি, আমাদের কাছে পরিচয় ছিল রেশন কার্ড। রেশন কার্ডটাকে আমরা তখন পরিচয়পত্র হিসাবে ব্যবহার করতে পারতাম। রেশন কার্ডের পরে 1992 সালে বিভিন্ন সময় বিভিন্ন কারণ ছিল তার পেছনে। মেন কারণটা ছিল ভোটকে ম্যানিপুলেশন করা হচ্ছে, যেহেতু সঠিক পরিচয়পত্র নেই, তো এক্স এর ভোট গিয়ে ওয়াই দিয়ে আসছে, বোঝা যাচ্ছে না এটা এক্স দিয়েছে না ওয়াই দিয়েছে। তাই নিয়ে আন্দোলন হলো, কলকাতা শহরেই হলো। আজকের যিনি মুখ্যমন্ত্রী তিনি আন্দোলনটা করেছিলেন, মানে পরিচয়পত্রহীন ভোট দেওয়া যাবে না, প্রত্যেক ভোটারকে একটা পরিচয়পত্র দিতে হবে। আজকে যেটা আমরা ভোটার কার্ড বলি, পরিচয়টা দেওয়া হলো। তারপরে আমরা দেখলাম যে এই পরিচয়পত্রের পরে তারপরে আমি যদি উপার্জন করি, সেই উপার্জনে করলে আমাকে একটা কার্ড নিতে হবে, পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার, প্যান কার্ড বলি আমরা, আরেকটা পরিচয়পত্র আমার তৈরি হলো। তারপরে হলো কি না, আমি যে জায়গায় থাকি বা যেখানে বসবাস করি সেই অ্যাড্রেসে আমার আরেকটা পরিচয়পত্র তৈরি করা হলো, যেটাকে আমরা আজকে বলছি আধার কার্ড, অ্যাড্রেস প্রুফ। আধার কার্ড। তার আগে কিন্তু আমাদের আরেকটা পরিচয়পত্র ছিল, সেটা খুব কম লোকের কাছে থাকতো, সেটা হচ্ছে পাসপোর্ট। পাসপোর্ট। তো আমাদের কাছে পরিচয়পত্র কতগুলো হচ্ছিল, একটা হচ্ছে রেশন কার্ড, একটা হচ্ছে ভোটার কার্ড, একটা হচ্ছে প্যান কার্ড, একটা হচ্ছে আধার কার্ড, আর একটা হচ্ছে পাসপোর্ট। এছাড়াও আরো পরিচয়পত্র কিভাবে আছে, আমি যেখানে চাকরি করি, গভর্নমেন্টের চাকরি করলে সেই চাকরি এমপ্লয়ার আমাকে একটা আইডি কার্ড দেয়, বা প্রাইভেটে করে একটা সেটা একটা পরিচয়পত্র। তারপরে আমি স্কুলের সার্টিফিকেট, স্কুল পাস করার সময় একটা সার্টিফিকেট দিত, ওটাও একটা পরিচয়পত্র। তো আমরা দেখছি অসংখ্য পরিচয়পত্র আছে। এরপরে আবার নতুন করে একটা পরিচয়পত্র নিয়ে আসা হলো।
এবার ধরুন 7-8টা পরিচয়পত্র থাকার পর কেন আমার একটা পরিচয় লাগবে? কারেক্ট। যখন অ্যাম্পল এভিডেন্স আছে আমার কাছে আমার আবার আইডেন্টিটি, একটা পরিচয় লাগে। তখন কিছু মানুষের মনে হলো এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে, অন্য কোনো উদ্দেশ্য আছে। এনআরসি করে হয়তো আমাকে আইডেন্টিফাই করা হচ্ছে, এবং সেই আইডেন্টিফিকেশনে করার সময় কোনো একটি বিশেষ কারণে আমাকে এরা শত্রু বানিয়ে ফেলতে পারে। আমার আইডেন্টিফিকেশনটাকে এমনভাবে তৈরি করে দেবে যে আমি হয়তো এদেশের নাগরিকই সেটা প্রমাণ করতে পারবো না। কারেক্ট। আমি জন্মেছি এদেশে, আমার বাবা মা জন্মেছে এদেশে, কিন্তু আমি ভোট দিই। তো কি হলো, একটা আইন পাস করা হলো। কারা আইনটা পাস করলো? আইনসভা, পার্লামেন্ট আইন পাস যাদের করলো। আমরাই ভোট দিয়ে যাদের এনেছি, যাদের আমরা ভোট দিলাম, আমরা কারা তার পরিচয় হচ্ছে আমি একজন এদেশের নাগরিক। আমার নাগরিক পরিচয়ের জন্য আমার কাছে একটা কার্ড দেওয়া আছে, যে কার্ডের যোগ্যতা আমি গিয়ে তাকে ভোট দিয়েছি। সে ভোটে জিতে এসে, আমারই ভোটে জিতে এসে আমাকে বলছে তুমি যে নাগরিক তার পরিচয়পত্র আমি দেবো তোমাকে। মানে আমি তাকে আমার পরিচয়পত্রের মাধ্যমে সে আইনসভায় গেল, আইনসভায় গিয়ে সে নতুন একটা আইন পাস করছে যে সে আমাকে ঠিক করে দেবে তার সেই আইনের মাধ্যমে আমি দেশের নাগরিক কি নাগরিক। তখনই এটা নিয়ে আন্দোলন হলো যে উদ্দেশ্যটা কি, তুমি কি চাইছো। ঠিক আছে, তো ধরে নাও আমরা একটু অ্যাডভান্স করি এখান থেকে। তো ধরে নাও তুমি ফেসবুকে, আমি জানি অনেক রাজনৈতিক লেখালেখি করো, আমিও যেমনি কয়েক বছর ধরে আমিও ওই ওই ট্র্যাকে ফলো করে আমি ইনস্টাগ্রামে করতাম। তো আমরা নিজেদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমরা রাজনৈতিক লেখালেখি করতাম। ওখান থেকে একটা সার্টেন সেকশন আসতো যারা লিটারালি অ্যাবিউজ করতো আমাদের পার্সোনালি বলো, কেন কি তাদের কাছে কোনো লজিক্যাল আর্গুমেন্ট ছিল না আমাদের আর্গুমেন্টের দিকে। আবার কয়েকটা সেকশন আসতো যারা খুব লজিক্যালি আর্গুমেন্ট দিত, একটা খুব রিচ কনভারসেশন হতো। আর কয়েকটা সার্টেন পার্সেন্টেজ লোকজন, যেটা আমি অবজার্ভ করেছি, যারা এসে একটা খুব সিম্পল থ্যাংক ইউ বলতো। তো আজকে এই যে সব আমরা যেই আমার ধরে না আমার ইনস্টাগ্রাম প্রোফাইলে আমি যখন লোকজনদের আমার সাথে যখন ইন্টারঅ্যাক্ট করছে আমার রাজনৈতিক লেখালেখিতে, তখন আমি একটা সার্টেন প্যাটার্ন দেখি যেখানে ইদার পিপল আর ইগনোরেন্ট অর তাদের কোনো মিস ইনফরমেশন ফিড করা হয়েছে, যে তারা মনে করছে যে আমি যে কথাটা বলছি ওটা কি এভিডেন্স দিয়ে কথা বলছি, যদিও আমি কোনো এভিডেন্স দিয়েই কথা বলছি, কিন্তু তারা বলছে আমার এভিডেন্সটা ভুল। তো আজকে যেমনি মিডিয়া ধরে নাও বা হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি ধরে নাও, যেখানে খুব ফেমাসলি বলা হয় হোয়াটসঅ্যাপ আঙ্কেলদের একটা গ্রুপ থাকে যেখানে খুব মিস ইনফরমেশন ফেলানো হয়। তো ধরে নাও তোমাকে যদি একটা এক্সাম্পল দিই, খুব রিসেন্টলি অপারেশন সিন্দুরের সময় আমার মনে আছে আমি আর তুমি এক রাতে, আই থিঙ্ক 7th বা 8th মের রাত্রিরে আমরা টিভি চালিয়েছিলাম জাস্ট টু নো কি এক্স্যাক্টলি হচ্ছেটা কি অন গ্রাউন্ড, কেন কি এত মিস ইনফরমেশন স্প্রেড হয়েছিল, রাইট? আর ইট ওয়াজন্ট পসিবল ফর আস আমরা কলকাতার একটা বাড়িতে বসে যে কোথায় মানে বর্ডারে কি হচ্ছে জানা একদমই পসিবল ছিল না। তো আমরা যখন নিউজ চ্যানেল চালিয়েছিলাম, ওই নিউজ চ্যানেলে এমন করে রিপ্রেজেন্টেশন করা হচ্ছিল যে ইন্ডিয়া এই অ্যাটাক করছে ওই অ্যাটাক করছে, পরের দিন সকালবেলা আমরা জানতে পারি ওটা একদমই মিস ইনফরমেশন ছিল। তারপর ধরে না অনেক সংস্থা অর্গানাইজেশন আছে, তারা ফ্যাক্ট চেকিং অর্গানাইজেশন, বেসিক্যালি তারা মিস ইনফরমেশনকে মানে কারেক্ট করে দেয়, কারেক্ট। তো এইসব থাকার পর্যন্ত আর এখন টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের পরও why do you think people are still being fooled? And most, যেটা আমার অবজারভেশন হয়, most people who are being fooled like this are educated or literate। এই না যে তারা জানে না দেশে কি হয় কেমন করে, বা বেসিক লিটারেসি আছে তাদের। তো তোমার কেন মনে হচ্ছে এই হোয়াটসঅ্যাপের থ্রু বা এখন মিডিয়া থ্রু, মেইন স্ট্রিম মিডিয়া থ্রু এত যে মিস ইনফরমেশন ফেলানো হচ্ছে, লোকেদের একটা লিটারালি ব্রেন ওয়াশ করা হচ্ছে একটা সার্টেন সেকশনকে হেট করার জন্য, হাউ ডু উই কারেক্ট আওরসেলভস হিয়ার, যে ইনফরমেশন থাকার পরেও যে আমরা খুব মিসলেড হয়ে যাচ্ছি সোসাইটিতে? না, এখানে একটা পরিষ্কার কথা বলি। স্বাভাবিকভাবে মানে খুব সাধারণভাবে গত 1 দশকে তুই দেখবি ইন্ডিয়াতে বাবা কালচারটা খুব বেড়ে গেছে। কারেক্ট। বিভিন্ন রকম বাবাদের দেখছিলাম, এবং যারা
বিভিন্ন রকম বুজরুকি ছড়াচ্ছিল, মিথ্যা কথা বলছিল, লোকের ওপর এমন প্রভাব বিস্তার করছিল যে লোক তাদের ভাবছিল তারা যা বলছে সব হচ্ছে গসপেল, মানে একদম সবকিছু আলটিমেট সত্যি, ট্রুথ। একদম সবকিছু সত্যি, এবং তাদের জন্য তারা যা বলতো এরা সব করতো। যেমন রামদেব বাবা সারা দেশে অদ্ভুত ধরনের একটা আরম্ভ করেছিল, মানে হঠাৎ মনে হচ্ছে এটা কি না কি করে ফেলেছে, বিশাল একজন ব্যক্তি, যোগ যোগ যোগে সবকিছু করে ফেলা যায় এরকম একটা ব্যাপারটা ছিল। সেই বাবাদের অসংখ্য ফলোয়ার তৈরি হয়েছিল, অসংখ্য। হঠাৎ দেখা গেল আসারাম বাপু বা রাম রহিম এরা জেলে যাচ্ছে, যাদের লক্ষ লক্ষ কোটি কোটি ভক্ত আছে তাদের জেলে নিয়ে যাওয়া হচ্ছে কেন? যে তারা ভড়ং করেছিল, সব ভড়ং ছিল। পরে দেখা গেছে এগুলোর পেছনে একটা অন্য উদ্দেশ্য ছিল তাদের, কিন্তু প্রচুর শিক্ষিত লোকও তাদের বাবা বলে মানত, মানে তাদের গুরুদেব মানত। এরা জেলে চলে যাওয়ার পরও কিন্তু তারা ওদের ছাড়েনি। জেল থেকে যখন আবার পেরোলে ফেরে তখন আবার ওই ভিড়টা দেখা যায়। কেন? তুই যেটা বলছিস যে শিক্ষিত লোকও এটা মিসলিড হয় কি করে? অমিত শাহ একটা অদ্ভুত কথা বলেছিল, এই হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি বললি বলে কথাটা আমার মনে পড়লো। অমিত শাহ বলেছিল যে আমাদের মানে ইনফরমেশন ব্যবস্থাটাকে আমরা এত স্ট্রং করে নিয়েছি। আমি আপনাদের একটা এক্সাম্পল দিই। আমরা একটা কথা বলেছিলাম যে অখিলেশ যাদব মুলায়ম সিং যাদবকে একটা চড় মেরেছে, মানে ছেলে বাবাকে একটা চড় মেরেছে, যেটা সত্যি ছিল না, কিন্তু সেটা আমরা ছেড়ে দিয়েছিলাম বাজারে। 2 ঘন্টার মধ্যে সারা ভারতবর্ষে এইটা নিয়ে তোলপাড় হয়ে গেছিল যে মুলায়ম সিং যাদবকে অখিলেশ যাদব চড় মেরেছে। মমতা শাহ নিজে বলছেন যে কথাটা মিথ্যে কথা ছিল, কিন্তু আমরা এতটা স্ট্রং আমাদের ব্যাপারে যে আমরা এটা লোককে বিশ্বাস করাতে পেরেছিলাম। সেখানে হয়তো আমিও বিশ্বাস করেছিলাম। আমি মনে করেছিলাম যে অখিলেশ যাদব একটা শিক্ষিত ছেলে, সে বাবা সাথে তার রাজনৈতিক ডিফারেন্স অফ অপিনিয়ন হতে পারে, তাহলে ছেলে বাবাকে একটা চড় মেরে দিল, এটা আমি ভেবেছি। পরবর্তী সময় যখন জানতে পারলাম যে পুরোটাই মিথ্যে, সেটা অখিলেশ যাদবই প্রমাণ করলেন পুরোটা মিথ্যে। বহু বছর পর অমিত শাহ বললেন যে ওটা মিথ্যে ছিল, উনি কিন্তু বলেছেন ওটা মিথ্যে ছিল, কিন্তু আমরা এত স্ট্রং আমাদের প্রচারে যে আমরা ওই মিথ্যেটাকে এক মুহূর্তের মধ্যে সত্যি বলে সবার মধ্যে করতে পারি। এটা হচ্ছে আমরা যেটাকে বলি ব্রেন ওয়াশ, মগজ ধোলাই। এই মগজ ধোলাইটা যে শিক্ষিত লোকের হয় না এটা খুব ভুল কথা। কার হয় না? শিক্ষিত লোক হয়, আবার অশিক্ষিত লোক বলতে আমরা যা বুঝি মানে কম পড়াশোনা জানা লোক, অনেকের মগজ ধোলাই হয় না কম পড়াশোনা জানলে, আবার অনেকের শিক্ষিত লোকের মগজ ধোলাই। এই মগজ ধোলাইটা হবে কি হবে না, হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি তার উপর প্রভাব বিস্তার করতে পারবে কি পারবে না, এটা নির্ভর করে একটা লোক নিজেকে কিভাবে অ্যানালাইজ করে একটা ঘটনা শুনলে। যেমন তুই যেটা বললি যে এই ভারত পাকিস্তানের অপারেশন সিঁদুর, সেদিনকে যখন আমি টিভিতে বসে দেখছিলাম যে যেভাবে টিভি চ্যানেলগুলো বলছিল, আমি খুব স্কেয়ার্ড হয়ে গেছিলাম। আমার ভয় লাগছিল কোথায়, যদি এটা যদি একটা ফ্যাক্ট হয়ে যায় যে করাচি বন্দরকে ধূলিসাৎ করে দেওয়া হয়েছে, লাহোরকে আমরা অ্যাটাক করেছি, ইসলামাবাদে আমাদের সৈন্যরা সব ঢুকে পড়েছে, যে বা এরা মিথ্যাটা ছড়াচ্ছিল। আমি বিশ্বাসই করতে পারিনি, যে আমি মিডিয়াকে বিশ্বাস করিনি, দীর্ঘদিন নিউজ দেখি না আমি, বিশেষ করে ন্যাশনাল মিডিয়া। আমাদের এখানে ওই এবিপি আনন্দ, TV9, তারপরে আমাদের এই যে সিএন বলে একটা চ্যানেল আছে, যেটাকে গদি মিডিয়া, আমি বলি ওটা মোদি মিডিয়া, নট গদি মিডিয়া। মোদির হয়ে যারা কথা বলে বা মোদি মিডিয়া, আমি তাদের জানা সত্ত্বেও তারা মিথ্যাচার করে এটা আমি জানি বলে তাদের চ্যানেল আমি কোনোদিন দেখি না, অনেক বছর হয়েছে তাদের চ্যানেল দেখি না, কিন্তু সেদিনকে রাতে দেখে আমি বিশ্বাস করে ফেলেছিলাম।
আর বিশ্বাস করে আমি ভয় পেয়েছিলাম এই কারণে যে একটা পরমাণু শক্তিধর দেশ, তাকে যদি আমরা এরকম জায়গায় ঠেলে নিয়ে যাই, তাহলে তার দেয়ালে পিঠ থেকে গেলে সে একটা কাজই করতে পারে, সে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে যাবে। সে জানে আমি তো শেষ হয়ে গেলাম, তাহলে আমি ভাই লাস্ট আমার যে ক্ষমতাটা আছে সেটাই ব্যবহার করে, সে তার কাছে 100 কতখানা পরমাণু বোমা আছে, 2-4-5টা বোমাও যদি আমাদের ভারতবর্ষের মধ্যে কোনো রকম ফেলতে পারে, তাহলে তো ওরা তো যা হলো হলো, আমাদেরও তো বিশাল ক্ষতি হয়ে যাবে। তো ওই জন্য আমি স্ক্যাড হয়েছিলাম, যেটা কি হচ্ছে, এটা খাওয়াটা ঠিক হচ্ছে না, এটা আমাদের জন্য খুব ভুল হচ্ছে। মানে যুদ্ধে জিতে, আজ পর্যন্ত কেউ যুদ্ধে জিতে বিরাট কিছু করতে পারেনি, ডিস্ট্রাকশন ছাড়া কিছু হয়নি। যে যখন জিতেছে একে অন্যকে ক্ষতি করেছে, করে স্যাটিসফ্যাকশন পেয়েছে, ওর মানে ও আমাকে যা ক্ষতি করেছে তার চেয়ে বেশি ক্ষতি আমি করেছি, তো আমার এখানেই জিত। কিন্তু আলটিমেট যুদ্ধে আজ পর্যন্ত কেউ লাভবান হয়নি, কেউই হয়। তো সেদিনকে আমি ভয়টা পেয়েছিলাম। পরবর্তী সময় পরের দিন সকালবেলা উঠে বুঝলাম যে আমাদের একদম জাস্ট বোকা বানানো হয়েছিল। আমি তো নিজেকে শিক্ষিত বলে ক্লেম করি, তাহলে আমি কি করে ওই দিনকে এটা বিশ্বাস করেছি রাত্রে? ওই সিচুয়েশনটা তোকে এমন ভাবে ফেলে দেবে যে শিক্ষিত লোকও এটাকে ভাবে সত্যি, মিথ্যেটাকে সত্যি ভাবে। তবে এই জিনিসটা আজকের দিনে যদি আমি কাউকে ক্রেডিট দিই, মানে যদি আমি কাউকে ক্রেডিট দিই যে এই ক্ষমতাটা যারা তৈরি করেছে, যে মিথ্যেকে এত মানে আমি বলবো গোয়েবেলস আজকে বেঁচে থাকলে গোয়েবেলস নিজে কিন্তু লজ্জা পেতেন যে তিনি যে কথাটা বলেছিলেন যে একটা মিথ্যেকে 10 বার বললে সেটা সত্যি হয়ে যাবে, শুধু মিথ্যেটাকে ওরকমভাবে বলতে থাকো। এরা প্রমাণ করেছে যে গোয়েবেলস খুব শিশু এদের কাছে, এরা মিথ্যেটাকে এত ভালোভাবে বলছে যে এরা ভক্ত বানিয়ে ফেলেছে শিক্ষিত লোককে। বহু শিক্ষিত লোক ভক্ত হয়ে গেছে। আমি নিজে আমার কর্মজীবনে অনেক শিক্ষিত লোকের সাথে, মানে আমি এই লেভেলে বলছি, আইএস লেভেলের লোক, তাদেরও সাথে কথা বলে আমি দেখেছি যে বিশ্বাস করে এগুলো। যখন আলোচনার মধ্যে যুক্তি দিই, একটা সার্টেন যুক্তি তারা শুনতেও চায় না, কারণ তার মনে হচ্ছে সে যেটা ভাবছে আমি তার ব্রেন ওয়াশ করছি। কয়েকদিন আগে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের একটা ইউনিভার্সিটিতে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে বেশ কয়েকজন বিজেপির সমর্থক আছে। তারা কিছু তাদের কথা লেখে, বিজেপির কথা বলে, বা বিজেপির প্রচারে তারা সেটাকে বিশ্বাস করে, সেটাকে তারা স্প্রেড করে। আমি আমার মতন করে কথা বলি, আমি আমার মতন করি। তো হঠাৎ দেখলাম একটা জায়গায় আমি পরপর বেশ কয়েকটা দিয়েছি, পোস্ট দিয়েছি। তো শিক্ষিত তিনজনে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট করা, বলছে মৃণাল আমাদের ব্রেন ওয়াশ করার চেষ্টা করছে। তাদের সাথে আমি গত 40 বছর আমার তাদের সাথে পরিচয় আছে, 40 বছর ধরে তারা আমাকে দেখছে। তারা এতটা তাদের ব্রেন ওয়াশ হয়ে গেছে অন্যের দ্বারা, যে তাদের আমি যদি সঠিক কথাটা বলছি বলে তারা মনে করছে যে আমি তাদের ব্রেন ওয়াশ করার চেষ্টা করছি অন্য কথা বলে। তাদের এই মানে অ্যানালাইজ করা পাওয়ার এতটা নষ্ট হয়ে গেছে যে তারা হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিকে এত বিশ্বাস করে, বিজেপির এই প্রচার যন্ত্রকে তারা এত বিশ্বাস করে যে তারা মনে করছে যে আমি যে কথাটা বলছি আমি ওদের ব্রেন ওয়াশ করার চেষ্টা করছি। তো এটা এমনই একটা সিস্টেম, যখন এটা এক নাগাড়ে বলা হয় না, আমি দেখেছি লো কনফিডেন্সের লোকদের মধ্যে, শিক্ষিত বাট হাই কনফিডেন্ট নয়, তাদের মধ্যেই এই জিনিসগুলো প্রভাব পেয়ে যায়। আমাদের মধ্যে এই জিনিসগুলো প্রভাব পড়ে, আমরা স্পেডকে স্পেড বলতে পারি। আমি হয়তো কোনো একটা দলের সমর্থক, কোনো একটা দলকে আমি ভোট দিই, কিন্তু সেই দলের সমস্ত অন্যায়কেও আমি অন্যায় নামে বলে ওটাই নেয়, যেনকে এটাই বলতে থাকবো সেনকে আমিও ওদের পর্যায়ে পৌঁছে গেছি। তার কারণ হচ্ছে আমি অ্যাপলিটিক্যাল পার্সন না, আমি পলিটিক্যাল পার্সন। তো পলিটিক্যাল পার্সন মানে কোনো একটা রাজনৈতিক দলের প্রতি আমার আনুগত্য বেশি অন্য রাজনৈতিক দলের থেকে। কিন্তু যে দলের প্রতি আনুগত্য বেশি, সেই আনুগত্যতার জন্য সেই দল যদি কোনো অন্যায় করে
আমি সেই অন্যায়টাকে ন্যায় বলে প্রমাণ করার চেষ্টা করব। এটা যেদিনকে আমি করব সেদিনকে আমারও ব্রেনওয়াশ হয়ে গেছে। Basically, you also be labeled as an anbhakt of হ্যাঁ, that political party. পলিটিক্যাল আমি তাহলে ওই দলের অন্ধভক্ত, যেটা Correct. হওয়া উচিত না। Correct. তো এটা অবশ্য 2014 পর বিজেপিটা খুব বেশি। সাকসেসফুলি করেছে। আর এটার এই করার পেছনে সবচেয়ে বড় কথা হচ্ছে যে দীর্ঘদিন ধরে না আমরা খবরের চ্যানেলকে, খবরকে বা মিডিয়াকে আমরা বিশ্বাস করতাম, আমরা মিডিয়াকে বিশ্বাস করেছি। সত্যি কথা বলতে মিডিয়াকে অবিশ্বাস করতে শিখিয়েছে, আমাকে যদি কেউ শিখিয়ে থাকে আমাকে রবিশ কুমার শিখিয়েছে। Correct. আমাকে রবিশ কুমারই শিখিয়েছে যে তুমি যে মিডিয়াটাকে দেখছো, তোমার সেই মিডিয়াটা তোমাকে মিথ্যা কথা বলছে। ও ওপেনলি বলতো যে হ্যাঁ, ও বলেছে এই কথাটা। আর তুমি মিথ্যা কথা বলছো। এবং ও এনডিটিভিতে যখন কাজ করতো, ও এনডিটিভিতে কাজ করার সময়ও এই কথাটা বলেছে। কারেক্ট, হ্যাঁ সেটাই বলছে, নিজের লাইভ শোতে বলছে। নিজের লাইভ শোতে বলেছে। ও কিন্তু তখন মিডিয়াতে আছে। কারেক্ট। এখন যেমন নিজস্ব আলাদা একটা ঘরানা তৈরি করেছে, ও তখন এনডিটিভির মধ্যে থেকেই বলছে চ্যানেল দেখো না, নিউজ চ্যানেল দেখো না। আমিও কিন্তু ওর কথাই শুধু প্রভাবিত হয়নি, আমি অ্যানালাইজ করেছি যে ও বলছে কেন, ও নিজে তো আছে এর মধ্যে, ও নিজেই কেন বিরোধিতা করছে। তখন আমি বুঝেছি যে ও যখন ভেতরে থেকে বিরোধিতা করছে, তাহলে আমাকেও দেখতে হবে। আমিও দীর্ঘদিন মিডিয়ার মধ্যে আছি, কিন্তু আমার সৌভাগ্যবশত আমি যে সমস্ত মিডিয়াগুলোর সাথে ছিলাম বা আমি যে খবরের চ্যানেলের সাথে 10-12 বছর ছিলাম, আমি সেখানে দেখেছি এমন একজন লোকের চ্যানেল ছিল ওটা, যে এই মিথ্যাচারটা তিনি কোনোদিন অ্যালাউ করেননি কাউকে, বা তিনি নিজেও বিশ্বাস করতেন না। যে খবর হবে অ্যাকচুয়ালস, যেটা ফ্যাক্ট সেটাই খবর, which is basically journalism at the end. যেটা বেসিক্যালি জার্নালিজম। আজও বহু জার্নালিস্ট আছে, করছে, হ্যাঁ, ভালো কাজই কারণ করছে। আজকাল মিডিয়ার মালিকগুলো তো ব্যবসায়ী, কারেক্ট, তারা তাদের স্বার্থে ওইসব করে। কারেক্ট, তো অনেক সাংবাদিক বলতে চেয়েও বলতে পারে না, রুটি রোজগারের জন্য তাকে থেমে যেতে হয় কারেক্ট। বা They're ঢোক গিলে compelled to ফেলতে হয়। basically. তোকে ছোট্ট করে একটা প্রশ্ন করতে চাই এইসব নিয়ে, মিসইনফরমেশন নিয়ে বা সোশ্যাল মিডিয়া নিয়ে আজকের জেনারেশনে। আমি একটা ছোট্ট একটা এক্সাম্পল দেবো আমার এক্সপিরিয়েন্স থেকে। আমাকে অনেকজন মাঝে মাঝে জিজ্ঞেস করে, এই মানে ধরো আমি দুদিন হয়তো কোনো পলিটিক্যাল লেখালেখি করিনি, তো যারা আমার ইউজুয়ালি পোস্ট ফলো করে তারা মাঝে মাঝে ভয় পায় যে আরে তোকে জেলে তো নিয়ে যায়নি, মানে আমাকে মাঝে মাঝে আপডেট চাইছে তুই ঠিক আছিস তো। তো এমনি করেই যে এই ভয় ব্যাপারটা যেটা, ওটা টেকনিক্যালি হয়তো আমার কন্ডিশনিং বলো বা তোমাকে একটা ইন্সপিরেশন মেনে চলা, বা আমাদের আমি যে এনভায়রনমেন্টে আছি, বা ধরে নাও আমার একটা প্রিভিলেজ আছে, প্রথমত আমি ছেলে এই সোসাইটিতে, তার উপর আমি হিন্দু এই সোসাইটিতে, তার উপর আমার অনেক আলাদা প্রিভিলেজেস আছে যেটা আমি লেটস সে গড গিফট ইন আ ওয়ে, রাইট? কিন্তু আমার কাছে অনেকজন এসছে, ধরো অনেক মহিলারা এসছে আমার সোশ্যাল মিডিয়ার ডিএম যখন করে, তারা আমার পলিটিক্যাল পোস্ট দেখে তারা খুব পছন্দ করে যে আমি সত্যি কথাটা তুলে ধরছি, আমি ফ্যাক্টগুলো তুলে ধরছি। কিন্তু আমি তাদের যখন বলি যে আমি একা কেন করছি, তোরাও কর, তোরাও যখন এটাই বিশ্বাস করি তোরাও কর, কিন্তু তারা ভয় পায়। তো তারা বলেছে যে তাদের সাথে এমন কয়েকটা হেড কমেন্টস আছে তাদের পোস্টে, যে তারা ওটা আবার করতে যে সাহসটা দেখায় সেটা দেখাতে পারে না, তারা মরাল লুজ করে ফেলছে। তো তুমি অ্যাজ আ পার্সন হুজ ডান দিস ফর কোয়াইট আ লং টাইম, তুমি তোমার কলেজ লাইফ থেকে শুরু করে এখন টিল প্রেজেন্ট তুই পলিটিক্সের মধ্যে যুক্ত ছিলে, ইউ আর পলিটিক্যালি অ্যাওয়্যার। তো এখনকার আমাদের ইউথের যে জেনারেশন, পিপল হু ওয়ান্ট টু ডিসেন্ট, পিপল হু ওয়ান্ট টু কোয়েশ্চেন, তারা কয়েকটা সোসাইটাল প্রেশারে করতে পারছে না, স্পেশালি দ্য ফিমেল অফ দ্য সোসাইটি, রাইট? লাইক দ্য উইমেন আর স্কেয়ার্ড। What would you tell them of being a little more courageous, that they can speak up, they are protected in this country, or the constitution gives them that protection? না, আমি বলে দিই, সংবিধান নিয়ে একদিন আমরা অন্যভাবে কথা বলবো এই সমস্ত ব্যাপারে। নিশ্চয়। এই এখনকার জিনিসটা আমি একটা কথা বলি। বেশ কয়েক বছর আগে বাংলা সিনেমার একজন স্বনামধন্য পরিচালক তপন সিনহা আতঙ্ক বলে একটা সিনেমা করেছিল। সেই আতঙ্ক সিনেমায় সেই সময় উনি কিছু পলিটিক্যাল গুনস যাদের নেতারা ব্যবহার করত, সেরকম একটা ক্যারেক্টার তৈরি করেছিল। তারা একটি ছেলেকে মার্ডার করে, সিনেমায় দেখাচ্ছে মার্ডার করে। ওই মার্ডারের সাক্ষী ছিল ওই যারা মার্ডার করেছে তাদেরই একজন টিচার, তাদের একজন শিক্ষক দেখেছিল যে
তার একজন ছাত্রকে তারই আরেকজন ছাত্ররা মারলো, মেরে ফেললো, মানে মার্ডার হয়ে গেল। এরা জানতে পারে যে মাস্টারমশাই দেখেছে, তো এরা এসে মাস্টারমশাইকে ভয় দেখাতো, মাস্টারমশাই আপনি কিছু দেখেননি। ওকে। যখন এই কথাটা তপন সিনহা বলছিল, তপন সিনহা আজকের দিনটা দেখেনি। তখনকার সময় এটা তপন সিনহা ধরা পড়েছিল যে একটা পলিটিক্যাল পার্টি নিজের ক্ষমতা ধরে রাখার জন্য তারা এরকম গুণসগুলোকে পলিটিক্যাল ছত্রছায়ায় রেখে দিয়েছে তাদের নিজেদের ক্ষমতাকে কায়েম করে রাখার জন্য, এবং সেটা ছিল বামপন্থীদের সরকার, এবং ওটা বামপন্থী একজন নেতাকেই দেখানো হয়েছিল এবং বামপন্থী একটা গুণসকেই দেখানো হয়েছিল। সেই সময় বুদ্ধদেব ভট্টাচার্য ছিলেন পুলিশ মন্ত্রী এবং আইএনসি, ইনফরমেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি আর কি, তো উনি তারও মিনিস্টার ছিলেন। উনি তখন বলেছিলেন এই সিনেমা আমি হলে দেখাতে দেবো না। উনি জানতেন যে তপন সিনহা এটা লিখেছে। তখন তপন সিনহা একটা কথা বলেছিল যে উনি যদি দেখাতে না দেন, আমি 16 মিলিমিটার প্রজেক্টর দিয়ে রাস্তায় স্ক্রিনটা নিয়ে আমি আমার এই সিনেমাটা দেখাবো। তিনি ওই ক্ষমতাটা বা কারেজ যখন উনি বলছেন তখন কিন্তু মানে এই কথা বলার সাহস পশ্চিমবঙ্গের বুকে খুব কম মানুষের ছিল, কিন্তু তপন সিনহা বলেছিলেন এবং বুদ্ধবাবু কিছু করতে পারেননি। উনি কিন্তু সিনেমাটাকে লঞ্চ করেছিলেন, সিনেমাটাকে দেখিয়েছিলেন এবং কোনো কিছু কাট করেননি, মানে কেটে দেখানো নয়, একদম যেটা বলতে চেয়েছে সেটা বলেছে। আজকের যুগে কেন্দ্রীয় সরকার এর থেকে 10 গুণ ক্ষমতাবান হয়ে গেছে এবং তারা এত ভয় দেখাচ্ছে তার জন্য এরা এত কিছু অত্যাচার করেছে। বিশেষ করে গুজরাট দাঙ্গার পর মানুষ এই দুজন ব্যক্তিকে ভীষণ ভয় পায়, সাধারণ মানুষ ভীষণ ভয় পায়। যারা প্রতিবাদ করে তাতে প্রতিবাদ করে, যেমন উত্তরপ্রদেশে প্রতিবাদ করেছে, তার বাড়িটা এসে বুলডোজার দিয়ে ভেঙে দিয়ে চলে গেল। আইন কানুন নিয়ম পিয়ম কিচ্ছু মানে না, ঠিক আছে? ওটা হচ্ছে কি গুন্ডাইজিম। এটা হিরোইজিমও না, এটা গুন্ডাইজিম। আমি শেষ কথা, আমাকে আইদার তুই আমাকে মেনে নে, যদি তুই আমাকে মেনে নিলে চুপ করে থাক, আর নাহলে আমার অন্ধভক্ত হ। যদি অন্ধভক্ত না হয় চুপ করে থাকে, প্রতিবাদ করলেই তোকে ধনে প্রাণে শেষ করে দেবো। এই যে তোর যে বন্ধু বান্ধবরা, বিশেষ করে মহিলারা, তারা ভয় পাচ্ছে কেন? তারা লিখতে পারছে না কেন? তারা লিখতে পারছে না, বলতে পারছে না, ভয় পাচ্ছে একটি কারণে, যে তারা আশেপাশ পারিপার্শ্বিক অবস্থা দেখে বুঝে গেছে যে আমারও এরম করতে পারে। আজকে হাতরাস বা উন্নাও যে ঘটনাগুলো লোকে দেখেছে, বা মণিপুরে যে ঘটনাগুলো লোকে দেখেছে, তারপরে এই ভয় পাওয়াটা সাধারণ মানুষের কাছে খুব স্বাভাবিক, খুব স্বাভাবিক এই ভয় পাওয়াটা। এবার হচ্ছে, আমরা তো সোচ্চারে বলি, আমি তো পথে ঘাটে বলি, আমি বাজারে বলি, আমি পশ্চিমবঙ্গের বুকে বসে বাজারে শুধু বলি না, আমি আমার প্রোফাইল লক করা নয়, আমার প্রোফাইল খুললে আমার পরিচয় পাওয়া যায়, সেখানে আমি প্রতিদিন কিছু না কিছু বলি। আজকে এই কথা পর্যন্ত আমি বারবার বলেছি, তৃণমূলের পশ্চিমবঙ্গের থেকে, আমি কিন্তু পশ্চিমবঙ্গের থেকে বিজেপি বিরোধিতা করছি, পশ্চিমবঙ্গে বিজেপি কিছু ক্ষমতা নেই, অত আমাকে কিছু করতে পারে না। আমি পশ্চিমবঙ্গের থেকে তৃণমূলের বিরোধিতা করে এই কথা বলেছি যে মমতা ব্যানার্জিকে এই তার দলের নেতা, মন্ত্রী, সংসদ, বিধায়ক, কাউন্সিলর, গ্রাম পঞ্চায়েত, যেসব চোট্টা চিটিংবাজ তোলাবাজ আছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। মানুষ মমতা ব্যানার্জিকে এখনো বিশ্বাস করে, তার ওপর ভরসা রেখে ভোট দিয়ে জিতিয়ে আনছে। 3 বার জিতিয়েছে, হয়তো 4র্থবারও জিতিয়ে আনবে, কিন্তু ওনাকে দেখে মানুষ ভোট দিচ্ছে। তার দলের কোনো এমএলএ কে দেখে, তার দলের কোনো কাউন্সিলরকে দেখে, তার দলের কোনো গ্রাম পঞ্চায়েতকে দেখে লোকে ভোট দিচ্ছে না, তাকে দেখে ভোট দিচ্ছে, তাকে বিশ্বাস করছে। কিন্তু সেই বিশ্বাসটাকে নিয়ে যদি তার লোকাল এই সমস্ত র্যাম্পেন্ট, সমস্ত অসভ্য সকল তৃণমূলের নেতা, গুন্ডা,
কোনো কেউ কোনো বিধায়ক, কোনো মন্ত্রী, আজকে একাধিক মন্ত্রী জেলে গেছে, সত্যি মিথ্যে বিচার্য বিষয়, জেলে গেছে। হ্যাঁ, বিরোধী দল বিজেপি জেলে ঢুকিয়ে কিছু লোককে জেলে ঢুকিয়েছে, কিছু লোককে জেলের ভয় দেখিয়ে শুভেন্দু অধিকারীর মতন জেলের ভয় পেয়ে গিয়ে দলেও ঢুকে গেছে, বিজেপিতে ঢুকে গেছে, তার আর ভয় নেই। ভাবার কোনো কারণ নেই, কালকে বিজেপি না থাকলে ও জেলে যেতে পারে, সেরকম হয়তো পার্থ চ্যাটার্জি জেলের বাইরে থাকবে, কিন্তু একই রকম। এবং সেটা সারা ভারতবর্ষই আজকে এই জায়গাটা এসছে। আমাদের খুব লজ্জা লাগে এটা কথা ভাবতে যে ভারতের সংসদে এই মুহূর্তে 100-র ওপর সংসদ আছে, সব দল মিলিয়ে, তার মধ্যে সবচেয়ে বেশি বিজেপি দলের, সব দলেরই আছে, যেহেতু বিজেপি সবচেয়ে বেশি সংখ্যায় সংসদ মানে এমপি, তাদের সংখ্যাটা বেশি, যে তাদের বিরুদ্ধে আইদার হত্যা অথবা ধর্ষণের কেস আছে এবং তারা আইনসভায় বসে আছে। এটা আমাদের জন্য দেশবাসীর জন্য লজ্জা। মানুষ ভয় পাবে। আজকে যে ব্রিজভূষণকে দেখে যদি আজকে অলিম্পিয়ান মহিলারা এত কিছু বলার পরও ব্রিজভূষণের কিচ্ছু হয়, শুধু ভদ্রতা কি দেখালো যে ব্রিজভূষণকে আমরা দেখা টিকিট দিলাম না, তার ছেলেকে দিয়ে দিলাম, ক্ষমতাটা ওখানেই আছে। আর এটা বুঝিয়ে দিল আমার দলের লোকের এগেনস্টে তুই যতই প্রতিবাদ কর, আমি যতক্ষণ ক্ষমতা আছি তার টিকিও কেউ ধরতে পারবে না। কিন্তু যে আমার দলের নয়, সে যদি ব্রিজভূষণে 1/10 কোন অন্যায় করে, তাকে আমি ধরে জেলে ঢুকিয়ে দেবো। কিন্তু সেই লোকটা যদি সেই মুহূর্তে রাজি হয়ে যায় আমার দলে আসতে, তাহলে তাকে আমি আবার গলায় মালা পড়াবো। নাহলে আজকে কত বড় অসভ্যতা যে আজকে আমি দেখছিলাম যে ধর্ষণ নিয়ে পশ্চিমবঙ্গের বুকে বিজেপি, সুকান্ত মজুমদার, আমাদের শুভেন্দু অধিকারীরা লড়াই করছে, দেখেছি আমি। সেই লোকগুলো একবারও লজ্জা পায় না যে এই যে ধর্ষণ নিয়ে লড়াই করতে, যারা বিলকি বানু কেসে সুপ্রিম কোর্ট যাদের কনভিক্টেড করেছে, মানে রায় বেরিয়েছে এবং তারা দোষী সাব্যস্ত হয়েছে, তারা জেলে আছে, তাদের জেলের সময় আগেই তাদের গুজরাট সরকার ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পর ওইসব ধর্ষকদের গলায় মালা পরিয়ে, কপালে তিলক পরিয়ে, মুখে মিষ্টি দিয়ে তাদের সম্বর্ধনা জানালো। সুপ্রিম কোর্ট আবার যখন জোর করলো, বাধ্য করলো গুজরাট সরকারকে তাদের আবার জেলে পাঠিয়ে দিতে, তখন তারা আবার জেলে গেছে। সেই দলটারই একটা শাখা পশ্চিমবঙ্গে, তারা একটা ধর্ষণ নিয়ে রোজ চিৎকার করছে। তো মানুষ তো ভয় পাবে। যারা সবাই তো প্রতিবাদ করার সাহস পায় না, প্রতিবাদ তো সবাই করেনি। ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় সবাই তো জেলে যায়নি, আর সবার গলায় ফাঁসিও পড়ানো হয়নি। কিছু লোক তো ছিল যারা এই সবের থেকে বাইরে ছিল। তো সমস্ত সময় সমাজে এই ধরনের লোকজন থাকবে, কিন্তু যাদের প্রতিবাদ করা তাদের প্রতিবাদ করবে। তবে এটা একটা সঠিক কথা, যত বেশি মানুষ প্রতিবাদ করবে, তত বেশি মানুষ সেই প্রতিবাদ দেখে তারও প্রতিবাদের ভাষাটা সোচ্চার করার সাহস পাবে। প্রতিবাদটা থামালে চলবে না, প্রতিবাদটা করতে হবে। প্রতিবাদ হলেই, আমি যদি প্রতিবাদ করি, আমাকে দেখে তুই করবি, তোকে দেখে আরেকজন করবে, এইভাবে প্রতিবাদটা বাড়তে থাকে। আর এইভাবেই ইতিহাস বলে যে সমস্ত অত্যাচারী শাসন শেষ হয়েছে, দেশের জনগণই তাদের প্রতিবাদ করে শাসন শেষ করেছে। কারেক্ট। তো আজকের এপিসোড আমি একটা লাস্ট প্রশ্ন দিয়ে শেষ করতে চাই। তো আজকে আমাদের এই যেই চ্যানেল আমরা নাম দিয়েছি দ্য জনাদেশ শো, রাইট? তো আমি বিলিভ করি যে এই জনাদেশ যে কথার অর্থটা, ওটা একটা দিন ভোট দিয়ে হয় না, রাইট? ওটা এভরিডে অ্যাওয়ারনেস, এভরিডে ডিসেন্ট, এভরিডে পার্টিসিপেশন। এই প্রতিটা দিন, এই যে আমরা একটা দিন গিয়ে ভোট দিলাম, একটা সরকার হলো, 5 বছর রুল করলো, সেই 5 বছর অনেক ঠিকও করে, অনেক ভুলও করে, সব কিছু করে, কিন্তু আবার এন্ড অফ 5 ইয়ার্স আমরা কখনো কোয়েশ্চেন করি না যে এই 5 বছর আমরা তোমাকে পাওয়ারে রেখেছি, তুমি আমাদের জন্য কি কাজ করেছো। তো আর আমাদের এই চ্যানেল যে নাম দিলাম দ্য জনাদেশ শো, এটা নিয়ে তোমার কি বক্তব্য, যে কি হওয়া উচিত আজকের সোসাইটিটা, আর হোয়াট ইজ দ্য ফিউচার অফ পলিটিক্স? না, আমার এখানে একটা খুব পরিষ্কারই হয়েছে যে মাঝে একটা অদ্ভুত সিচুয়েশন এসেছিল। শিক্ষিত ছেলেরা, শিক্ষিত মেয়েরা, তারা আস্তে আস্তে
রাজনীতি থেকে নিজেদের আস্তে আস্তে দূরে সরাতে সরাতে এমন একটা জায়গায় নিয়ে গেছিল যেখানে এসে আলটিমেট জীবনে অন্য কিছু করতে পারছিল না, যে রুটি রোজগারের জন্য। তারা মনে করলো ওই একটি জায়গা আছে যেখানে গেলে আমার রুটি রোজগার আছে, এবং তারা বেশিরভাগই পড়াশোনা না করা, স্বাভাবিক চিন্তা ভাবনা না করা লোকজন। ঠিক আছে, শিক্ষিত ছেলেমেয়েরা ভেবেছিল যে পলিটিক্স থেকে যত দূরে থাকবো তত ভালো থাকবো। এটা নিয়ে একদিন অন্য একটা আলোচনা করা যাবে, আমি যা নাটসেলে বলে দিচ্ছি। কিন্তু জনাদেশ, কথাটা হচ্ছে জনাদেশ, মানে জন বলতে এখানে হচ্ছে দেশের নাগরিক, জনগণ মানে দেশের নাগরিক। নাগরিক যে আদেশ করবে সেই আদেশ মতো যারা শাসক হবে তাদের চলতে হবে। 5 বছর অন্তর অন্তর আমাদের হাতে এই পাওয়ারটা, সংবিধান যতদিন, আজকের সংবিধানটা, বাবা সাহেব আম্বেদকরের সংবিধানটা যতদিন আছে, মানে এখনো পর্যন্ত আছে, আগামীকাল থাকবে কিনা বোঝা যাচ্ছে না, যতদিন আছে ততদিন এই 5 বছর অন্তর আমার তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার ক্ষমতাটা আমার কাছে আছে। কিন্তু আজকের দিনে এই সংবিধানটাকে সামনে দাঁড় করিয়ে রেখেও জনাদেশটাকে ঘুরিয়ে দেবে এরা। কিভাবে গণেশটা ঘুরিয়ে দেবে? একটা নির্বাচন কমিশন, সে যদি নির্বাচনটাকে কলুষিত করে রাখে, জনাদেশকে অস্বীকার করে তার নিজের দেশ তৈরি করে, কয়েকজন ব্যক্তি, কোন একটি দল বা কয়েক দলের কয়েকজন ব্যক্তি আর সঙ্গে সে যদি ঠিক করে নেয় যে ভোট যাই হোক রেজাল্টটা এই হবে, যেটা আমরা একসময় দক্ষিণ আমেরিকার দেশগুলোতে দেখতাম, সেটা যদি আজকের দিনে আমাদের করে, তার লোকে বলবে ভাই ভোটে জিতে এসছে, তোমার তো কিছু করার নেই। যেমন এদেশের মানুষ ভীষণ কনসাস, আমি বিশ্বাস করি। আমার মনে হয়েছিল যে বাজপেয়ী জি সেকেন্ড টাইম জিতে আসতে পারলেন না। বাজপেয়ীজি যথেষ্ট সাকসেসফুল একজন প্রাইম মিনিস্টার। গোল্ডেন করিডোর, যেটা যে আজকে যে ভারতের রোড কন্ডিশন এত ভালো হয়ে গেছে, এক রাজ্য থেকে আরেক রাজ্যেতে, এক দেশ থেকে এক দূরবর্তী স্থানে আমরা খুব তাড়াতাড়ি, এগুলো বাজপেয়ীজি করে গেছিলেন। সবাই ভেবেছিল যে বাজপেয়ীজি ক্ষমতায় আসবেন, কিন্তু মানুষ বুঝেছিল যে উনি যাই করছেন তাতে সাধারণ মানুষের কোনো খুব একটা লাভবান হয়নি, তো ওনাকে আবার সরিয়ে দেওয়া হয়েছিল। নরেন্দ্র মোদী 2014 থেকে প্রধানমন্ত্রী হয়ে এলেন। প্রচুর প্রতিশ্রুতি ছিল, 2 কোটি বেকারের বছরের চাকরি, যদিও 15 লক্ষ টাকা প্রত্যেকের ব্যাংকের খাতায় চলে যাবে, এটাকে আমি কোনোদিনও খুব গুরুত্ব দিইনি, কারণ ওটা আমার মনে হয়েছিল রাজনৈতিক আলোচনায়, রাজনৈতিক বক্তৃতায় ওসব বলে থাকে লোকে, কিন্তু 2 কোটি লোকের চাকরি দেবে এটা কিন্তু আমি রাজনৈতিক না, আমি ভেবেছিলাম এটা নিশ্চয়ই কোনো একটা ব্লু প্রিন্ট আছে যে কিভাবে দেওয়া যায়, প্ল্যানিং আছে। আজ সেদিন আসবে, আমি এটা বিশ্বাস করেছিলাম, আজ সেদিন আসবে। কেন বিশ্বাস করেছিলাম? উনি তার আগে থেকে বলতে আরম্ভ করেছিলেন যে পেট্রোল ডিজেলের দাম কমবে, 450 টাকার আমাদের গ্যাসের দাম কমে যাবে, পেট্রোল ডিজেলের দাম করলে জিনিসপত্রের দাম কমবে, গ্যাসের দাম করলে গৃহস্থের সুবিধা হবে, 2 কোটি মানুষ চাকরি পেলে সেই উপার্জনে সাধারণ মানুষের সেই টাকাটা বাজারে আসবে, বাজারে পারচেস ক্যাপাসিটি লোকে বাড়বে। তো এগুলোকে আমি আজকে দিন ধরেছিলাম। 15 লক্ষ টাকা আমি বাড়িতে বসে থাকবো আর আমার ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে, এটা তখন যেদিকে বলেছে সেদিনকে আমি বলেছি যে এটা বলার জন্য বলছে, এটা হবে না, কিন্তু হ্যাঁ এগুলো করা সম্ভব। কিন্তু একটা প্রতিশ্রুতি উনি রাখেননি। মাঝখান থেকে প্রথমবারেই ওই 2016 সালে নোটবন্দি করে মানুষকে একটা মানে অসুবিধার মধ্যে ফেলে দিলেন। আর আমি নিজে যেহেতু ইকোনমিক্সের ছাত্র, আমি বুঝেছিলাম যে এই যে এটা করলো, জিএসটিটা করলো, এটা অসম্পূর্ণ জিএসটি, সেটা আজও অসম্পূর্ণই। জিএসটিটা করেছে আজও অসম্পূর্ণ, যে উদ্দেশ্য নিয়ে জিএসটি করা ছিল সেই উদ্দেশ্যটা সাধিত হয়নি।
তো স্বভাবতই 2019-এ কিন্তু মমতা মানে কোনো অবস্থাতেই নরেন্দ্র মোদী জিততে পারতো না, সেটা নরেন্দ্র মোদী নিজেও জানতেন বা বিজেপিও জানত। কিন্তু ক্ষমতায় এলো কিভাবে? বাজপেয়ীজি ছিলেন না, বাজপেয়ী চলে গেছিলেন, নরেন্দ্র মোদী ক্ষমতায় এলো কি করে? এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করলো, সেটা হচ্ছে কি, পুলওয়ামা কাণ্ড। এই যে পুলওয়ামা কাণ্ডটা অনেকটা আজকের দিনে পাহেলগাম কাণ্ডের সাথে মিল পাওয়া যায়, কিন্তু পুলওয়ামাটা অনেক বড় এফেক্ট ছিল। একটা 300 কেজি RDX নিয়ে একটা গাড়ি উপত্যকায় ঘুরে বেড়াচ্ছে, আর কেউ কিচ্ছু জানে না, কেউ কিচ্ছু জানে না, এটা হয় না। যেখানে প্রতি 15 মিটার দূরে দূরে হাতে ইনসাস রাইফেল নিয়ে ঘুরে বেড়াচ্ছে মিলিটারিরা। আমি নিজে গিয়ে দেখে এসেছি কাশ্মীরে, আমি কাশ্মীরে নিজে গিয়ে দেখে এসেছি। সেইখানে অত দীর্ঘ একটা পথ ধরে ধরে আমি ঘুরে বেড়াচ্ছে, এটা ঠিক আমার কাছে বোধগম্য হয়নি, এবং আজও পর্যন্ত প্রমাণ হয়নি, কারেক্ট, কোনো তদন্তও হয়নি। আমার মনে হচ্ছে প্রমাণ হয়নি, তদন্ত হয়নি বলে। আর আমার মনে হচ্ছে তদন্ত করলে, প্রকৃত সত্য বেরিয়ে গেলে, তাতে যারা ক্ষমতায় আছে তারা কিভাবে ক্ষমতায় রয়েছে সেটা প্রকাশ পেয়ে যাওয়ার ভয়ে তদন্তটাও হলো না। কিন্তু লোককে কি বোঝানো হলো, এইবারে অপারেশন সিঁদুরের মতন, তখন বললো আমরা বালাকোটে গিয়ে মানে ঘর মে ঘুষকে মারেঙ্গে। আর আমাদের এখানে ওই সকল মানে কি বলবো, মানে লোকের না, ওই হিন্দি সিনেমায় ওই নায়কদের দেখে সিনেমা হলে দেখতাম যে অমিতাভ বচ্চন ঢিসুম ঢিসুম করে মারছে দেখে লোকে বাধ্য, মানে লোকে নিজের যেটা করতে চাই পারতো না, সেটা অমিতাভ বচ্চনকে দেখে মনে হতো আমি অমিতাভ বচ্চন। এটা মানে এই মানুষের এই সুপ্ত ইচ্ছাগুলোকে, নরেন্দ্র মোদী ওই সুপ্ত ইচ্ছাগুলোকে নিজেকে অমিতাভ বচ্চন তৈরি করে নিয়েছেন। অমিতাভ বচ্চনকে দেখে যেমন মনে হয়েছে যে হি ক্যান ডু এভরিথিং অ্যান্ড এনিথিং। তো নরেন্দ্র মোদী কেন, যেটা বলেছিল মোদি হ্যায় তো মুমকিন হ্যায়, এটাকে এমনভাবে মার্কেটিং করলো যে মোদিই পারে পাকিস্তানকে এই করতে। আর ছোটবেলা থেকে আমার মনের মধ্যে ঢোকানো যে পাকিস্তান আমার শত্রু, পাকিস্তানের সাধারণ জনগণ আমি বিশ্বাসই করি না আমাদের শত্রু। এদেশের রাজনীতিবিদরা আর পাকিস্তানের রাজনীতিবিদরা একে অন্যের শত্রু। এদেশের সাধারণ জনগণ আর পাকিস্তানের সাধারণ জনগণ একে অন্যের শত্রুই না, একেবারেই না। কিন্তু এই যারা নিজেদের মধ্যে, যারা নিজেদের ক্ষমতা ধরে রাখার জন্য সকল শত্রুতা করে, তারা এইসব করে থাকে। কি হলো, জিতে গেল। 2019 সালে জিতে যাওয়ার পর তারপরে শুরু হলো আরো দুর্মুষ করা। 2024 প্র্যাকটিক্যালি হেরে গেল। লোকে বলে 240টা সিট পেয়েছে, সংখ্যাগরিষ্ঠ সিট পেয়েছে, আমি ওটা বিশ্বাস করি না। প্রচুর এর পেছনে আছে, কারসাজি আছে, এখনো কোয়েশ্চেন হয়েই যাচ্ছে। হ্যাঁ, কারসাজি আছে। নরেন্দ্র মোদী যতদিন ক্ষমতায় থাকবে বা বিজেপি ক্ষমতায় থাকবে, এটা বেরোবে না, কিন্তু এটা একদিন না একদিন বেরোবে। আর আমি এটা ভীষণভাবে বিশ্বাস করি, ভারতের গণতন্ত্রকে শত চেষ্টা করলেও শেষ করা যাবে না। ভারতের যুক্তরাষ্ট্র শাসন ব্যবস্থাকে ভেঙে দেওয়া যাবে না, আর ভারতের বর্তমান সংবিধানকে কোনোভাবেই চেঞ্জ করা যাবে না। যতই ডিলিমিটেশন হয়, একদিন কথা বলবো না ডিলিমিটেশন নিয়ে, যতই ডিলিমিটেশন হোক, যতই তারা বেশি ক্ষমতায় আসুক, একথা বিশ্বাস করার কারণে, কারণ অনেক কিছু বলছে ডিলিমিটেশন হলে ইউপির সংসদ সংখ্যা বেড়ে যাবে, গোপালয়ের সংখ্যা বেড়ে যাবে, কিন্তু আমি এই দেশের জনগণকে, আমার 68 বছর বয়স, আমি এই দেশের জনগণকে আমার যতদিন আমি বুঝতে শিখছি আজ পর্যন্ত, মানে আমি যদি ধরে নিই যে 50 বছর হয়ে গেছে আমি এই দেশের জনগণকে বুঝতে শিখেছি, এদেশের জনগণ কারুর না। এদেশের জনগণ, ওই মহাত্মা গান্ধী একটা কথা বলেছিলেন
সত্যের জন্য সবকিছু ছেড়ে দেয়, কোনো কিছুর জন্য সত্যকে ছেড়ে দেওয়া যায় না। এদেশের জনগণ এটা ভীষণ বিশ্বাস করে, আর সেটা গরিব জনগণ সবচেয়ে বেশি বিশ্বাস করে। গরিব মানুষ সবচেয়ে বেশি সত্যি কথা বলে, গরিব মানুষ সবচেয়ে বেশি সত্যকে নিজেদের জীবনে অনুশীলন করে, আর এদেশে গরিবের সংখ্যা বেশি। যারা সত্যের ওপর নিজের জীবন কাটায়, সত্যকে ওপরে বিশ্বাস করে, আর তাদের সংখ্যাই এদেশে বেশি। তো যারা মিথ্যের বেসাতি করে বেড়াচ্ছে, সে এনি পলিটিক্যাল পার্টি, সেটা রাজ্যের তৃণমূল কি বিজেপি কি সিপিএম কি কংগ্রেস, আমি বলছি না, যারাই মিথ্যে বেসাতি করছে, কিছুদিনের জন্য অনেক লোককে বোকা বানানো যাচ্ছে। এই যে কিছুদিনের জন্য অনেক লোককে বোকা বানানো যাচ্ছে, এটা বেশি দিন সব লোককে বোকা বানানো যাবে না বলে। এই সময়ের মধ্যে তারা যা কিছু করে নিচ্ছে, তারা ভাবছে সব কিছু আমরা কন্ট্রোল করছি। কালের নিয়মে ক্ষমতায় তৈরি হয়, কালের নিয়মে যার মানে ওঠে যখন, কালের নিয়মে পড়তেও হয়। কারেক্ট। সমুদ্রের ঢেউ ভীষণ উঁচু হয়ে গেলে কিন্তু ভেঙে পড়বেই। সেই শেষ পিকটা এখনো হয়নি, যেদিনকে শেষ পিকটা হয়ে যাবে সেদিনকে ভেঙে পড়বে। অলরেডি একটা পিক এত জোরে ভেঙেছে যে আজকে নীতিশ আর চন্দ্রবাবু নাইডুর জন্য প্রাইম মিনিস্টার, নাহলে তো উনি প্রাইম মিনিস্টার না। কারেক্ট। নাহলে উনি প্রাইম মিনিস্টার না। উনি যতই বোঝাতে কোয়ালিশন গভর্নমেন্ট বেসিক্যালি, কোয়ালিশন গভর্নমেন্ট বলে না, এটা কোয়ালিশনই না। কারেক্ট। এটাকে কোয়ালিশন গভর্নমেন্ট, এটা ডিফারেন্ট করা, এটা কোয়ালিশনই নয়। লোকে বলে এটা কোয়ালিশন সরকার, আমি কোয়ালিশন নয়। এটা হচ্ছে ভাই তুই আমাকে দেখ আমার কিছু জায়গা, আমি তোকে দেখে দেবো তোর কিছু জায়গা। আমাকে তুই বেশ কিছু টাকা দে, যে টাকাটা আমার রাজ্যের উন্নয়নের জন্য বলবো, আর তার একটা লায়ন শেয়ার আমি নিজে খাবো, আর তোকেও খেতে দেবো। এটা হচ্ছে নরেন্দ্র মোদী যে বক্তব্যটা রেখেছিল না খাউঙ্গা না খানে दूंगा, এটা ঠিক উল্টো। मैं खाऊंगा तेरे को भी खाने दूंगा अगर तू और मैं एक साथ रहेंगे। मैं खाऊंगा तेरे को भी खाने दूंगा अगर तू और मैं एक साथ रहूंगा। ব্যাপারটা এই জায়গায়। ঠিক আছে, তাহলে আজকের এই এপিসোড এই নোটেই শেষ করা হোক। আবার পরের এপিসোডে আরো করে আলোচনা হবে। কেমন লাগলো আমাদের আজকে আলোচনা অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর আমাদের এই ইনিশিয়েটিভ যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাদের ইউটিউব চ্যানেল রূপান্তর দ্য জনাদেশ শোকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। সত্যমেব জয়তে।